আবু সাইদ হলো বাংলাদেশের বাঙালি জাতির সবচেয়ে সাহসী প্রতীক। 21 শতাব্দীর প্রথম দিককার সবচেয়ে বীর শ্রেষ্ঠ শহীদের নাম হলো আবু সাইদ। আমি টাইটেল দিতে চাই বীর শ্রেষ্ঠ আবু সাইদ। আবার এটাও বলতে চাই সে হলো রংপুরের ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জীবন আত্মাহুতি দিয়েছিল যে নুরুল দ্বীপ, সে হলো নুরুল দ্বীপের উত্তরসূরি, সেই হলো নুরুল দ্বীপের সন্তান। তখন প্রধানমন্ত্রী উবায়দুল কাদেরকে ডেকে নিয়ে অর্ডার দিলেন, এত বড় সাহস, আমার বক্তৃতা আমার কথার উপরে স্লোগান দেয়, আমাকে অপমান করে দেখো কি হয়। উবায়দুল কাদের উনি একজন মুক্তিযোদ্ধা, কোন লেভেলের আমি বলবো না, তবে হ্যাঁ উনি একজন মুক্তিযোদ্ধার ট্রেনিংদারি লোক। তো ওনার সমস্ত পরিবার হলো মুক্তিযুদ্ধ বিরোধী। আমি আবারও বলছি, বাংলাদেশের মানুষের জানা উচিত উবায়দুল কাদের মুক্তিযুদ্ধের ট্রেনিং দিছে ইন্ডিয়াতে গিয়ে, এটা সত্য। কিন্তু নোয়াখালীর সবাই জানে এবং সবাই বলে, এমনকি নোয়াখালীর যে এখনকার যে সদরের এমপি তিনিও বলছেন, এমনকি কিছুদিন আগে মারা গেছে তার নাম হলো মাহমুদুর রহমান বেলায়েত, মুক্তিযুদ্ধের সময় উবায়দুল কাদেরের লিডার ছিল, মুজিব বাহিনী লিডার ছিল, সেই মাহমুদুর রহমান বেলায়েত আমাকে বলে গেছে যে কাদেরের পরিবারের তো অন্য সবাই হলো রাজাকার এবং দালাল, ইনক্লুডিং হিজ ফাদার। সেই পরিবারের সন্তান উবায়দুল কাদের কি বললেন, ওই সব ছেলে পেলেদেরকে থামানোর জন্য এটা তো আমার ছাত্রলীগই যথেষ্ট। সেই ছাত্রলীগকে তিনি আদেশ দিলেন তাদেরকে থামানোর জন্য। আর এর সঙ্গে সঙ্গে জল্লাদের দরবার, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকেন, মানুষে আমাকে বলে, আমি বলি না, মানুষ বলে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি মুক্তিযোদ্ধা। আমিও জানি উনি মুক্তিযোদ্ধা, খুব বড় লেভেলের না, ছোটো লেভেলের একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু জীবনে কোনোদিন রাজনীতি করে নাই, জীবনে কোনোদিন একটা স্লোগান দেয় নাই, জীবনে কোনোদিন আওয়ামী লীগের বলে নাই, জয় বাংলার যে বলে নাই, শেখ মুজিবের বলে নাই, সেই আসাদুজ্জামান খান কামাল। হায় রে বাংলাদেশের ভাগ্য, আসাদুজ্জামান কামাল একজন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে 10 বছর যাবত। অনেকে বলে ওনার চেহারাটা দেখলি নাকি জল্লাদের রূপ বাইসে ওঠে। সেই জল্লাদের দরবার থেকে হুকুম হলো ধরো, আর ধরো বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পুলিশ বাহিনী রাস্তায় নেমে গেল। আগের দিন ছাত্রলীগের সেই সব সন্ত্রাসীরা, আমার আজকে বলতে ভালো লাগে না, ছাত্রলীগের সেই সব সন্ত্রাসীরা আগের দিন শত শত ছাত্রকে মেরে হাসপাতালে পাঠাইলো, রক্ত গঙ্গা বসাইলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্কুল অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে। ছেলেরা মাপছে, হাত জোর করে রক্ষা পেল না, পুলিশের কাছে আশ্রয় পেল না, সরকারের কাছে আশ্রয় পেল না। মেয়েদেরকে রুকেয়া হল, শামসুন নাহার হল, অন্যান্য হলে গিয়ে মেয়েদেরকে পর্যন্ত অত্যাচার করা হলো। সেগুলো আপনারা ফটোতে, টেলিভিশনে, সব জায়গাতে আপনারা দেখছেন, ইউটিউবে দেখছেন। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এই ঘটনা ঘটার পরে সব যখন রক্তাক্ত হয়ে গেল, বাংলাদেশের ছাত্র সমাজ রাস্তায় বেরোলো। রাস্তায় বেরোনোর পরে একদিকে ডাকাত লীগ, ছাত্রলীগ নামদারি ডাকাত লীগ, 2-3টা ছেলের নেতৃত্বে, কতগুলো ছেলের নেতৃত্বে টিএসসির সামনে, অপরদিকে হাজার হাজার ছাত্র, তরুণ, যুবক, কিশোর শহীদ মিনারকে কেন্দ্র করে যুক্ত হলো এবং তাদের সমাবেশ দেখেই ছাত্রলীগ পালাতে শুরু করলো। এবং পালানোর অবস্থায় এমন একটা অবস্থায় গেল, রাতের মধ্যেই সমস্ত ছাত্রলীগ পালিয়ে গেল। আমি এর বেশি আর বলবো না। এই যে বাহাদুরেরা যারা বলতো আমার ছাত্রলীগই যথেষ্ট, অনেকেই কান ধরে উঠবস করে জীবনে ছাত্রলীগ করবো না বলে পালিয়ে গেল। অনেক ছাত্রলীগের নেতারা যোগদান করলো আন্দোলনের সঙ্গে, অনেকে ছাত্র রাজনীতি ছেড়ে যাব বলে প্রতিজ্ঞা করলো। নিঃস্ব হয়ে গেল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেল, সমস্ত স্কুল কলেজ থেকে ছাত্রলীগ, ইনক্লুডিং ইডেন বদরুন্নেসা থেকে ছাত্রীরা বেরিয়ে গেল, ছাত্রলীগ আর কেউ করলো না। এগুলো সব জানে, সবাই দেখছে। আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনের পীঠস্থান হিসাবে প্রথম পরিচিত হলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, সেই রংপুরের সেই বীর যাকে বলা হয় নুরুল দ্বীন। সেই নুরুল দ্বীনের রংপুরের বিশ্ববিখ্যাত আধুনিক মহিলা নেত্রী, বাঙালি নেত্রী,
বেগম রুকিয়ার নামে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ বুক উঁচু করে দাঁড়ালো, হাত প্রসারিত করলো, গুলি করো। বলার সঙ্গে সঙ্গে তার বুকে 4টা গুলি হলো, সে পড়ে গেল, ঢলে পড়লো, শহীদ হয়ে গেল। আমি ওই দিনও বলছিলাম, আমার আরেকটা বক্তব্যতে আছে, আজকেও বলতে চাই, সেই আবু সাইদ হলো বাংলাদেশের বাঙালি জাতির সবচেয়ে সাহসী প্রতীক। 21 শতাব্দীর প্রথম দিককার সবচেয়ে বীর শ্রেষ্ঠ শহীদের নাম হলো আবু সাইদ। আমি টাইটেল দিতে চাই বীর শ্রেষ্ঠ আবু সাইদ। আবার এটাও বলতে চাই, সে হলো রংপুরের ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জীবন আত্মাহুতি দিয়েছিল যে নুরুল দ্বীপ, সে হলো নুরুল দ্বীপের উত্তরসূরি, সেই হলো নুরুল দ্বীপের সন্তান। এরপরে সারা দেশে আগুন লাগলো, সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি প্রাইমারি স্কুল থেকে, এমনকি মেয়েদের ভিকারুন্নেসা স্কুল, মুক্তিযুদ্ধের সময় যে স্কুল থেকে একটা ছাত্রী বের হয় নাই, সেই স্কুল থেকে হাজার হাজার ছাত্রী বেরোলো। আইডিয়াল কলেজের ছাত্রীরা বেরোলো, নটরডেম কলেজের ছাত্ররা বেরোলো, ইস্ট ওয়েস্টের ছাত্ররা বেরোলো, নর্থ সাউথের ছাত্ররা বেরোলো, ব্রাকের ছাত্ররা বেরোলো, হাজারে হাজার লাখে লাখ সারা বাংলাদেশে 6 লাখ হয়ে গেল। পালিয়ে গেল সেই সব লুটেরা শ্রেণী, পালিয়ে গেল ওই সব ডাকাতেরা, সব পালিয়ে গেল। মাঠে নামলো পুলিশ, করলো গুলি, রক্তাক্ত হলো বাংলাদেশ। আবার 52, 62, 64, 66, 69, 71 পুনরাবৃত্তি হলো। বাংলাদেশ রক্তের সাগরে ভাসলো। 1, 2, 3 দিন যাবত বাংলাদেশে গুলি হলো, পুলিশ পিছু হটলো। অনেক জায়গাতে পুলিশকে ছাত্র জনতার রোষের মধ্যে পড়ে পুলিশকেও জীবন দিতে হলো, এটাও দুঃখের ব্যাপার। তারপরে নামলো কে? পুলিশ পালানো, নামলো বিজিবি, পিছু হটলো, নামলো র্যাব, পিছু হটলো, হেলিকপ্টার থেকে ব্রাশ ফায়ার করলো, যেটা মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীও সাধারণ মানুষের উপরে করে না, যেটা গাজা উপত্যকাতে হয় না। সাধারণ মানুষের উপরে এইভাবে হেলিকপ্টার থেকে, বিমান থেকে ব্রাশ ফায়ার করা, এটা বাংলাদেশে হয়েছে। গাজা উপত্যকা দেখার জন্য এখন আর প্যালেস্টাইনে যাওয়ার দরকার নাই, বাংলাদেশ এখন গাজা উপত্যকা হয়ে গেছে। সেই গাজা উপত্যকা বা রক্তের সাগর সৃষ্টি হলো, তারপরে গড়ে কেউ গেল না। শুরু হলো কি? এইটাকে মানুষ বলতে শুরু করলো, এটা হলো নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ। আর নতুন প্রজন্ম হলো নতুন মুক্তিযোদ্ধা, এটা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ যখন হলো, সরকার যখন পরাজয়ের মুখে, হাজার হাজার মানুষ যখন হাসপাতালে আহত হয়ে ভর্তি হলো, শত শত মানুষ যখন শহীদ হলো, নিহত হলো, এমন একটা জেলখানা ভেঙে যখন নরসিংহ থেকে 800 লোক বেরিয়ে গেল, এইরকম যখন শুরু হলো, আর রক্ষা করার পথ নাই, বাধ্য হয়ে হাসিনা সরকার কারফিউ দিল। কারফিউ দিয়ে কাদের উপর নির্ভর করলো? নির্ভর করলো বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনীর উপরে নির্ভর করে সেনাবাহিনীকে মাঠে ডেকে এনে, সার্বভৌমত্বের প্রতীককে ডেকে এনে কারফিউ দেওয়া হলো। কেউ ঘর থেকে বের হতে পারবে না, সারাদিন ঘরে থাকতে হবে, দেখা মাত্রই গুলি করা হবে, ইত্যাদি ইত্যাদি যা যা কারফিউর নিয়ম আছে সেগুলো হলো। এখন ছাত্রদের সামনে প্রশ্ন আসলো, তারা আন্দোলন চালিয়ে যাবে নাকি আন্দোলন স্তীমিত করবে? মানুষের সামনে প্রশ্ন আসলো, যে মায়ের সন্তান হারিয়েছে, ওই রেসিডেন্সিয়াল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র, যার গলার মধ্যে কার্ড লেগে রয়েছে, তার আইডি কার্ড, ওই মিরপুরের শিশু যে গুলি খেয়ে মরেছে দরজার সামনে, জানালার সামনে, ওই নারায়ণগঞ্জের শিশু, আজকে দেখলাম যার লাশ, যারা গুলি খেয়ে খেয়ে সেই সংখ্যাটা প্রায় 300 দাঁড়ালো। যখন রক্তের সাগর যখন সৃষ্টি হলো, তখন স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে এনে মানুষের সামনাসামনি দাঁড় করানো হলো। নিশ্চয়ই আমি ছাত্রদেরকে ধন্যবাদ দিব,
তাদের সেন্স, এই বয়সও তাদের সেন্স বাস্তবতার নিরিখে এত বেশি বাস্তব যে তারাও মনে করলো না, সার্বভৌমত্বের প্রতীকের গায়ে হাত দেওয়া যাবে না, সেটা ভাঙ্গা যাবে না, ঠিক আছে আমরা কারফিউ মেনে নিলাম। কারফিউ মেনে নিলাম, তারা বলল 48 ঘন্টার জন্য আমাদের আন্দোলন বিরত করা হলো, ইতি জ্যোতি দেওয়া হলো, নট ইতি। সত্যের গতি ধীর হতে পারে, কিন্তু সত্য কোনোদিন হারিয়ে যায় না, এবং এইবারের সত্য কোনোদিন হারিয়ে যাবে না। সেই সত্যটা হলো কি, সমস্ত লুটেরারা তাদের সম্পদ রক্ষা করার জন্য, তাদের গদি রক্ষা করার জন্য, তাদের অবৈধ শাসনকে রক্ষা করার জন্য ছাত্র, যুবক, শিশুর বুকে গুলি চালিয়েছে, মানুষের বুকে গুলি চালিয়েছে, রক্তের সাগর সৃষ্টি করেছে। হ্যাঁ, মানুষ তার প্রতিবাদে কি করেছে? মানুষ তার প্রতিবাদে অনেক ভাঙচুর করেছে, এটা আমি স্বীকার করব। মানুষটা আন্দোলনকারীদেরকে কি বলা শুরু হলো? যেদিন থেকে আন্দোলন স্তব্ধ হয়ে গেল বা জ্যোতি হলো, আন্দোলন যেদিন থেকে ছাত্ররা বললাম আমরা 48 ঘন্টার বিরতি দিলাম, সেদিন থেকেই সরকার বলতে শুরু করলো, কি বলতে শুরু করলো? আন্দোলনকারীরা হলো দুষ্কৃতিকারী।